ড্রামার শুরুতেই দেখা যায় প্রধান নারী চরিত্র একজন শক্তিশালী জেনারেলের মেয়ে। তার প্রিয় মানুষের হাতে প্রতারিত এবং খুন হয়, তার পরিবারকেও ধ্বংস করা হয়। সে মারা যাওয়ার পর অন্য একটি মেয়ের শরীরে জেগে ওঠে। এই নতুন মেয়েটি সমাজের অবহেলিত এবং দুর্বল হিসেবে পরিচিত ছিল। আগের জীবনের সামরিক কৌশল এবং বুদ্ধি ব্যবহার করে সে তার শত্রুদের উপর প্রতিশোধ নিতে শুরু করে। বিশেষ করে সেই রাজপুত্র বা বিশ্বাসঘাতক লোকটিকে ধ্বংস করাই তার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। গল্পের নায়ক, যিনি একজন প্রভাবশালী এবং শক্তিশালী ব্যক্তি, শুরুতে তাকে সন্দেহ করলেও পরে তার বুদ্ধিতে মুগ্ধ হন এবং তাকে সাহায্য করতে শুরু করেন। নিজের সব থেকে কাছের মানুষ যখন বেইমানি করে, তখন তার পরিণতি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ আমি আপনাদের এমন এক মেয়ের গল্প শোনাবো, যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নিয়েছে এক বিধ্বংসী প্রতিশোধ। ড্রামার শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম হচ্ছে শিহে এবং এই আমাদের গল্পের নায়িকা। এবং শহরের মানুষ জেনারেলের আগমনে আনন্দ করছে এবং তখনই গ্রামবাসীরা উল্লাস করে বলে ওঠেন, ইনি জেনারেল শিহে। জেনারেল শিহে যুদ্ধে জয়লাভ করে ফিরে এসেছেন। আজ রাতে বেগমনিয়াস ফুল ফুটেছে। সত্যি জেনারেল শিহে বিজয়ী হয়ে ফিরেছেন। এবং এখানে প্রত্যেকটি জনতা বলতে থাকে, আমরা জেনারেল শিহের এই গৌরবময় প্রবর্তনকে স্বাগত জানাই। এবং এখানে শিমেং ঘোড়ায় চড়ে জোরে জোরে বলছিল, আমরা জিতেছি, আমরা বিজয়ী হয়েছি। এবং এরপরেই যখন খুশি মনে শিমিং তার প্রাসাদে প্রবেশ করেন, তিনি দেখতে পান তার পরিবার এবং সৈন্যরা মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে শিমিংয়ের মাথা তো পুরোপুরি ঘুরে যায়। সে চারিদিকে দেখতে পায় মৃত মানুষ আর মৃত। সে তার বাবা মাকে চিৎকার করে ডাকছিল এবং তখনই শিমিং তার বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। এবং এটা দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো শক্তিশালী মানুষ তাকে আক্রমণ করেছে। এবং তখনই শিমিং জোরে জোরে কান্না করে তার বাবাকে ধরার চেষ্টা করে। এবং শিমিং বলে, একটু ধৈর্য ধরুন বাবা, আমি আপনাকে বৌদ্ধের কাছে নিয়ে যাচ্ছি। এবং তখনই শিমিংয়ের বাবা দুর্বল কণ্ঠে বলে, শিমিং, তুমি এখান থেকে যত তাড়াতাড়ি পারো পালিয়ে যাও। কিন্তু শিমিং কান্না ভেজা কণ্ঠে বলে, আমি আপনাকে ছেড়ে যাব না বাবা, আমি আপনাকে সঙ্গে নিয়ে যাব। এবং হঠাৎ প্রাসাদের ছাদে এক রহস্যময় মুখোশধারী ব্যক্তিকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই এই মুখোশধারী ব্যক্তিটি ওখানে রক্তের সাথে সাথে ড্রিঙ্ক করছিল। এবং এটা দেখে শিমিং তো তরোয়াল উঁচিয়ে বলে, ওখানে কে? এবং তখনই ওই মুখোশধারী ব্যক্তিটির ভিতরে যেন কোনো রকম ডেভিল কাজ করছিল। তার ভিতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছিল। এই কারণেই শিমিং তার মুখটা ভালোভাবে বুঝতে পারে না। এবং শিমিং বলে, আমি ওর মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছি না, এটা নিশ্চয়ই কোনো মায়া বা বিভ্রম। এরপর শিমিং তার জাদু শক্তি বা অ্যারো ব্যবহার করে লড়াই শুরু করেন। মুখোশধারী ব্যক্তিটিও সমান শক্তি এবং তাদের মধ্যে এক ভয়াবহ তরোয়ালের যুদ্ধ হয়। এবং শিমিং তার পুরোপুরি শক্তি দিয়ে এই রহস্যময় ব্যক্তিটির সঙ্গে লড়াই করতে থাকে। কিন্তু শিমিং এই লোকটিকে কোনোভাবেই পেরে উঠছিল না এবং শিমিংকে এই মুখোশধারী ব্যক্তিটি বারবার আঘাত করছিল। এবং ওই ব্যক্তিটি যখন শিমিংকে আঘাত করছিল, তখন শিমিংয়ের গায়ে থেকে রক্ত বের না হয়ে তার শরীরে থেকে যেন ফুলের পাপড়ি ঝরে পড়ছিল। এবং লড়াইয়ের এক পর্যায়ে শিমিংকে আঘাত করে ওই মুখোশধারী ব্যক্তিটি একটি শুকনো গাছের নিচে ছুঁড়ে তাকে ফেলে দেয়। এবং শিমিং তো এখানে প্রচণ্ড পরিমাণে আহত হয়ে যায়। এবং শিমিং কষ্ট ভেজা কণ্ঠে বলে, তুমি আসলে কে?
কিন্তু ওই মুখোশধারী ব্যক্তিটি কোনোভাবেই উত্তর না দিয়ে নিষ্ঠুরভাবে জোরে জোরে হাসতে থাকে এবং এখান থেকে তিনি চলে যান এবং সিমিংয়ের এই মুখ দিয়ে রক্ত পড়ে। এই দৃশ্যটি ধীরে ধীরে অতীত বা স্বপ্নের মতো একটি শান্ত পরিবেশে চলে যায় এবং সিমিংয়ের এই রক্তে এই শুকনো গাছটিতে যেন প্রাণ ফিরে আসে। এই শুকনো গাছটিতে ঠিক আগের মতোই আবার চেরি ফুলে ভর্তি হয়ে যায় এবং সিমিং এখানেই মারা যান। এবং তারপর আমরা দেখতে পাই এই চেরি ফুল গাছের পাপড়িগুলো এখান থেকে উড়ে যেন অন্য এক জানালার ভিতর দিয়ে কারোর ঘরে ঢুকছিল এবং তখনই স্বপ্ন বা স্মৃতি জেগে ওঠা সিমিং একটি নরম বিছানায় জেগে ওঠেন। চারপাশটা যেন শান্ত পরিবেশ এবং তখনই সিমিং চারিপাশটা ঘুরে বলে ওঠে চেরি ফুল এবং এটা বলার সাথে সাথে তিনি জানালার দিকে বাইরে ফুলের দিকে হাত বাড়িয়ে দেন, যেন তিনি বুঝতে পারছেন না আগের ঘটনাটি বাস্তব ছিল নাকি বর্তমানের এই শান্তিই বাস্তব।